অলরেডি আলোচনা চলছে। আজকে আবার নতুন করে ওয়াকফ সংশোধনী বিলের উপরে আলোচনা রেখেছে। 8 ঘন্টা মতো সম্ভবত আলোচনা হবে। তো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্নভাবে, বিভিন্ন সমাজ থেকে, বিভিন্ন এনজিওর মাধ্যমে, রাজনৈতিক দলের মাধ্যমে প্রোটেস্ট হয়েছে। জেপিসি বিভিন্ন রাজ্যে গিয়ে মতামত নিয়েছে, আমরা মতামত দিয়েছি, কিন্তু জেপিসি কতটা মতামত নেওয়ার সময় রেখেছিল সবটা আমরা জানি। একটা গ্রুপকে 2 মিনিট করে সময় দিয়েছিল, যেখানে প্রায় 40টা মতো সংশোধনী আছে, সেখানে 2 মিনিটে কিভাবে সম্ভব? একটা সংশোধনী নিয়ে চর্চা করতে গেলে 2 থেকে 5 মিনিট টাইম লেগে যাবে, সেখানে মাত্র একটা গ্রুপকে 2 মিনিট করে টাইম দিয়েছিল। মানে পরিকল্পিতভাবে যে শুধুমাত্র আইওয়াশ করার জন্য যে জেসিপি গিয়ে মিটিং করেছে, জেসিপি গিয়ে আলোচনা করেছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যেটাকে আমরা বলি, এটা দেখানোর জন্য এর বাইরের কিছুই নয়। কিন্তু মতামত সেই অর্থে গ্রাহ্যই করা হয়নি বা শোনাই হয়নি। এখন হচ্ছে বিষয়, আমরা যারা ধর্মনিরপেক্ষ মানুষ, দেশের সংবিধানকে মান্যতা দিয়ে চলি, কোনো বিষয় কিছু সমস্যার সম্মুখীন হলে সংবিধানকে আমরা সবসময় অধ্যয়ন করি বা সংবিধানকে দেখি যে সংবিধানের মধ্যে প্রভিশন কি আছে না আছে, তাদের কাছে এটা অত্যন্ত বেদনাদায়ক এবং যন্ত্রণাদায়ক। কারণ সংবিধানের প্যারামিটারে যদি আমরা মাপি, তাহলে এই ওয়াকফ সংশোধনী বিলটা সম্পূর্ণভাবে অসাংবিধানিক। এই ওয়াকফ সংশোধনীর মাধ্যম দিয়ে দেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক যে ধর্মনিরপেক্ষ কাঠামো আছে সেটাকে আঘাত দিচ্ছে, দেশের সংবিধানকে দুর্বল করার অপচেষ্টা চলছে। তাই এই সংশোধনীর আমরা সম্পূর্ণ বিরোধিতা করি, নিন্দা করি, ধিক্কার জানাই। আমাদের তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তো আর মেম্বার নাই, মেম্বার অফ পার্লামেন্ট নাই, বা মেম্বার অফ রাজ্যসভায় তো আমাদের সদস্য নাই, সেখানে আমরা পার্টিসিপেট করতাম। কিন্তু না থাকলেও আমরা এখন বিভিন্ন সময়ে আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং আমি বিধানসভাতেও এই বিষয়টা নিয়ে উত্থাপন করেছি যে এটা কোনোভাবেই এই সংশোধনীকে মেনে নেওয়া যায় না। কারণ সংবিধানের 15, 25, 26, 29, 300 ক ধারাগুলোকে সরাসরিভাবে আক্রমণ করছে এই সংশোধনী। ধর্মচারণের স্বাধীনতা, সেখানেও আঘাত দিচ্ছে। ধর্ম রিলিজিয়াস যে বিষয়বস্তুগুলো আছে সেখানেও আঘাত দিচ্ছে। 1995 সালের প্রিন্সিপাল অ্যাক্ট যেটা আছে ওয়াকফে, সেটার বেশ কিছু সেকশনকে অমিট করেছে, আর কিছু সেকশনকে অ্যামেন্ডমেন্ট করেছে, করে 2024-এ প্রায় 40টি সংশোধনীর মাধ্যমে একটা আপনার ওয়াকফের অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে। যে ওয়াকফ বোর্ডের যেটা বা ওয়াকফ সম্পত্তিটাকে সেখানে উড়িয়ে দিয়ে তার নামটাও চেঞ্জ করে দিয়ে সেখানে ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট ইফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট নাম দিয়েছে, দিয়ে এটাকে তারা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে। দেখানো হচ্ছে মুসলিম সম্প্রদায়ের এরা খুব ভালো কাজ করবেন, মুসলিম সম্প্রদায়ের বিশেষ করে মহিলাদের জন্য এরা খুব এই অ্যামেন্ডমেন্টে উপকৃত হবে, মুসলিম সম্প্রদায় যারা পিছড়ে বর্গের আছে তারা উপকৃত হবে। মুসলিম সম্প্রদায়ের জন্য কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার খুবই চিন্তিত, তাদের সুবিধার্থে এই সংশোধনী নিয়ে এসেছে। কদিন আগেই ঈদের নামাজের সময় দেখলাম যে ঈদের নামাজ 10 থেকে 15 মিনিট, ম্যাক্সিমাম আধ ঘন্টা, ঈদগাতে জায়গা সংকুলন না হওয়ার ফলে যদি ঈদগার বাইরে অর্থাৎ রাস্তাতে নামাজ পড়ে, উত্তরপ্রদেশে কি দেখলাম, বা আপনার বিজেপি পরিচালিত ডবল ইঞ্জিনের সরকার যে রাজ্যগুলোতে আছে তাদের বিরুদ্ধে পানিশমেন্ট হবে। উত্তরপ্রদেশ তো এখন একটা স্টেপ আগে গিয়ে পাসপোর্ট বাতিল হয়ে যেতে পারে, ড্রাইভিং লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে। উত্তরপ্রদেশের বেশ কিছু জেলাতে এই অর্ডারটা দেখলাম। আবার এরাই নাকি আর মুসলমানদের ভালো দেখবে। বাড়ির যদি ঈদগাতে জায়গা সংকুলন হয়, বাড়ির ছাদেও কেউ যদি নামাজ পড়ে, সেই ক্ষেত্রেও তাদের পানিশমেন্ট হবে। ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে দেখলাম যে ঈদের যে ছুটি থাকে সেটাও বাতিল করেছে। এরাই নাকি আবার মুসলমানদের ভালোর জন্য, গরিব মুসলমানদের ভালোর জন্য নাকি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে। মানে চরম অসত্য কথা ওরা বলছে। এই ওয়াকফ সংশোধনীর মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষদের দেওয়া সম্পত্তি,
বা অন্য কোনো সম্প্রদায়ের যে ওয়াকাফ করা দেওয়া সম্পত্তিকে কেন্দ্র সরকার আত্মসাৎ করার একটা অপচেষ্টা চালাচ্ছে সংশোধনীর নামে, এর আমরা বিরোধিতা করছি। আমরা দেখেছি 2006 সালে ফরেস্ট রাইট অ্যাক্টকে 2023 সালে সংশোধনীর মাধ্যমে কিভাবে আদিবাসীদের হাত থেকে জঙ্গলের যে অধিকার অনেকটাই কেড়ে নিয়েছে। এই আইনটাকে সংশোধনীর নামে আদিবাসীদের বিপক্ষেই নিয়ে গিয়েছে। সেক্ষেত্রে দুর্ভাগ্যের বিষয়, সেই অর্থে কোনো চর্চাও হয়নি, সেই অর্থে কোনো প্রতিবাদও সেই অর্থে আমরা দেখতেও পাইনি। আমরাও প্রতিবাদ করেছি, আজকেও করছি। 2023 সালের ফরেস্ট রাইট অ্যাক্টের নামে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে ওটাকেও বাতিল করতে হবে। এখন বিষয়বস্তু এটা হচ্ছে, কেন্দ্রের সরকার জুমলাবাজের সরকার, যে প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতায় এসেছিল ব্যর্থ হয়েছে। বছরে 2 কোটি চাকরি দেওয়া তো দূরের কথা, বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। ক্রমশ আমাদের রাজ্যে, আমাদের দেশে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। ইউথ জেনারেশন দ্বিধাগ্রস্তের মধ্যে আছে, চাকরি নাই, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছে, ডিগ্রি নাই, ডিগ্রি আছে কাজ নাই, আর কাজ থাকলেও কাজের মূল্যায়ন হচ্ছে না, শ্রম চুরি করা হচ্ছে, শ্রমের মূল্যায়ন হচ্ছে না। বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হবে। 15 পয়সা তো দেওয়া দূরের কথা, উল্টে 2014 থেকে যদি 2025 বা 2014 থেকে 2024 এই 10 বছর যদি আমরা দেখি, এই 10 বছরে দেখলে দেখা যাবে যে ঋণ খেলাপির সংখ্যা কত গুণ বেড়ে গিয়েছে। তারা বিদেশে যেতে পারছে কিভাবে? তাদেরকে বিদেশে যেতে সহযোগিতা করছে কি? এক কথায় যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতা এসেছিল বিজেপি সরকার, ম্যাক্সিমাম ব্যর্থ হয়েছে। ব্যর্থতা ঢাকার জন্য কি করতে হবে? আছে মুসলিম সম্প্রদায়, তাদেরকে টার্গেট করো, তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাও, মুসলমানদের বিরুদ্ধে যত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলতে পারবে, তাহলে তাদের ভোট ব্যাংক দিয়ে তারা সুরক্ষিত রাখবে। অ্যাকচুয়ালি হিন্দু সমাজের ভোট ব্যাংকে বিজেপি ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখতে চাইছে, আর মুসলিম সমাজের ভোট ব্যাংকে তৃণমূল কংগ্রেসও ক্যাপটিভ ভোটিং ব্যাংক হিসাবে রাখতে চাইছে, যেটার প্রমাণ আপনার রেড রোডে গিয়ে মমতা ব্যানার্জি দিলেন, একটা ধর্মীয় মঞ্চকে রাজনৈতিক মঞ্চে পরিণত করে দিলেন। দুটোরই আমরা ধিক্কার জানাচ্ছি। এখন আসা যাক, দেখুন 40টা মতো সংশোধনী আছে। 40টা সংশোধনী নিয়ে বলতে গেলে প্রায় 1 ঘন্টার অধিক সময় লেগে যাবে, আরো বেশি। এক একটা সংশোধনী 2 মিনিট করে বলা যায়। আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে বলবো যে বিরোধিতা কেন করছি। প্রথমে আমি যদি বলি, আজকে আমি পার্লামেন্টে যখন মাননীয় মন্ত্রী কিরণ রিজিজু বলছিলেন, আমি বক্তব্য শুনছিলাম, তিনি অনেক অসত্য তথ্য দিয়েছেন।